নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে। আপনারা জানেন যে মঙ্গলবার তারেক রহমান বিএনপি নেতা তিনি বাংলাদেশের প্রধান হিসেবে শপথ নিতে চলেছেন এবং সেই শপথ অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব গোটা বাংলাদেশ জুড়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আমন্ত্রণপত্র পাঠানো হয়ে গিয়েছে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের কাছেও। কিন্তু সেখানেই একটা বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন মোহাম্মদ ইউনূস তাকে কেন্দ্র করে, যে এরপর তাহলে মোহাম্মদ ইউনূস তার কি হবে, তিনি কি করবেন। কারণ শেখ হাসিনা বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর ২০২৪ সালে এই দেশ ছেড়ে যাওয়ার পরে বাংলাদেশের দায়িত্ব গিয়েছিল অন্তর্বর্তী প্রশাসন মোহাম্মদ ইউনূস তার ওপরে, এবং তড়িঘড়ি সেই সময় বাংলাদেশের যে আন্দোলনকারী ছাত্র নেতারা তারা এক্ষেত্রে অনেকটা বেশি নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদের উদ্যোগে সেই সময় বিদেশ থেকে উড়িয়ে আনা হয়েছিল মোহাম্মদ ইউনূসকে, এবং তিনি এসে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নেন এবং বিগত প্রায় ১.৫ বছর ধরে এই বাংলাদেশের দায়িত্বভার সামলেছেন মোহাম্মদ ইউনূস। কিন্তু সেক্ষেত্রে আগামী দিনে তাহলে কি হবে, কারণ যখন বিএনপি নেতা তারেক রহমান তিনি বাংলাদেশের দায়িত্বভার নিজে হাতে তুলে নেবেন, তখন যথারীতি এই যে অন্তর্বর্তী প্রশাসন তা ভেঙে যাবে, তা বিলুপ্ত হবে। আর এখানেই যেমনটা মনে করা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস তার যে দীর্ঘ কেরিয়ার রয়েছে, শুধুমাত্র তো রাজনৈতিক জগতে নয়, তার যে অধ্যাপনার জগৎ, তার যে পড়াশোনার জগৎ, সেখানে তার যে বিচরণ, হয়তো তিনি সেখানেও ফিরে যেতে পারেন। এক্ষেত্রে মোহাম্মদ ইউনূস তিনি ঠিক কোথায় কোথায় পড়িয়েছেন, এই পড়াশোনার ক্ষেত্রে তার কি অবদান রয়েছে, সেটাও আপনাদেরকে জানিয়ে রাখবো। যেমনটা মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বাংলাদেশের একাধিক যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে অধ্যাপনার কাজ তিনি করেছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি বিদেশেও একাধিক যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে বড় বড় দায়িত্বভার, বড় বড় পদ তিনি সামলেছেন। এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতেও মোহাম্মদ ইউনূস তার যে ক্ষুদ্র ঋণের পরিকল্পনা, এবং ২০০৬ সালে যার কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং সেক্ষেত্রেও তার একটা বিরাট অবদান রয়েছে। এবং তারপরেই তার যে আন্তর্জাতিক মহল, সেই আন্তর্জাতিক মহলে মোহাম্মদ ইউনূস তার গুরুত্ব ক্রমশই বৃদ্ধি পেতে থাকে, এবং সেক্ষেত্রে দেশ বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানো হয় মোহাম্মদ ইউনূসকে। সেখানে গিয়ে তিনি বক্তৃতা রাখেন, এবং পাশাপাশি ২০২০ থেকে ২০২৪ সালের এই যে অন্তর্বর্তী প্রশাসনের সরকার দায়িত্ব নেওয়ার আগে মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সেখানে অধ্যাপনা করতেন। এছাড়াও অস্ট্রেলিয়াতে সেখানেও একটি বিজনেস স্কুলের বড় প্রশাসনিক পদে ছিলেন মোহাম্মদ ইউনূস, এবং সেক্ষেত্রেই মনে করা হচ্ছে যে হয়তোবা তিনি ফিরে যেতে পারেন তার যে পড়াশোনার জগৎ সেখানে। আবার অনেকে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা তারা মনে করছেন যে হয়তোবা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দেওয়া হতে পারে সেক্ষেত্রে মোহাম্মদ ইউনূসকে, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে দেশের রাষ্ট্রপতি এই মুহূর্তে হতে চান মোহাম্মদ ইউনূস, তার মনে মনেও সেই ইচ্ছেটাই রয়েছে। এবং সেক্ষেত্রে সত্যিই কি দেশের রাষ্ট্রপতি তাকে করবেন বিএনপি নেতা তারেক রহমান? কারণ যেমনটা বিএনপির একটা অভ্যন্তরের যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে তারেক রহমান তিনি কিন্তু চাইছেন যে বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি সেখান থেকে বাংলাদেশকে আরও উন্নত করতে সর্বক্ষেত্রে যারা সর্বোচ্চ পদে রয়েছেন এবং যারা এবং সেই সমস্ত বিষয়ে পারদর্শী, এবং সেই সমস্ত পারদর্শী ব্যক্তিত্ব তাদেরকেই কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে, গুরুত্বপূর্ণ পদে বসানো হবে। এবং পড়াশোনার জগতেও যেহেতু মোহাম্মদ ইউনূস তার একটা আলাদা গুরুত্ব রয়েছে, সেক্ষেত্রে মোহাম্মদ ইউনূস তাকে কি কোনো এরকম গুরুদায়িত্ব দেয়া হবে, সেদিকেও নজর রয়েছে। তবে অনেকেই মনে করছেন যে এক্ষেত্রে কিন্তু মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রপতি পদের জন্য আরও একজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন, যিনি হচ্ছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি কি ভাবি রাষ্ট্রপতি হতে চলেছেন বাংলাদেশে, সেই নিয়েও একটা জল্পনা কল্পনা চলছে। অনেকেই বলছেন যে মোহাম্মদ ইউনূসের থেকে এই মির্জা ফখরুল ইসলাম তিনি অনেকটাই রাষ্ট্রপতির দৌড়ে এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে দেখা যাক যে মঙ্গলবার বিএনপির সরকার সেখানে শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি কে হন মোহাম্মদ ইউনূস, তারই বা ভবিষ্যৎ কি হয়। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবং পরবর্তী আপডেট বাংলাদেশ নিয়ে আবারও আপনাদের কাছে পৌঁছে দেব। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।